আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয়, হাদিকে কারা হত্যা করেছে। আজকে আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জামায়াত মনোনীত ঢাকা ৬ আসনের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মান্নানকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আমি আজকে জামায়াত নেতা গোলাম পরোয়ারের একটি বক্তব্য আমি উল্লেখ করতে চাই। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ওসমান হাদি চাইতো দেশ আধিপত্যবাদী শক্তির হাত থেকে মুক্ত থাকুক, তাই যারা দিল্লির আধিপত্যবাদীদের খুশি করতে চায় তারাই এই হত্যার মদতদাতা। ওসমান হাদি বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছিল। আমাদের জাতিসত্তা, আমাদের ইসলামী মূল্যবোধ, আমাদের সুস্থ স্বদেশীয় জাতীয় সংস্কৃতির বিরোধিতা যারা করে, বিজাতীয় সংস্কৃতি যারা এখানে আনতে চায়, তারাই ওসমান হাদির খুনির পক্ষে। 2 × 2 = 4 হয়, এই অঙ্ক সহজেই বোঝা যায়। তিনি আরও বলেছেন, ওসমান হাদির পরে জুলাই যোদ্ধাদের কে কে টার্গেটে আছেন তা নিয়ে জাতি উদ্বিগ্ন। 300 আসনের প্রার্থীরাও তাদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমি মান্নান ভাইকে দিয়ে শুরু করতে চাই। এই প্রশ্নটি আসলে দেশব্যাপী সব মানুষেরই, যে কারা আসলে হাদিকে হত্যা করেছে বা এখনও নির্বাচন হবে কিনা। আমি নিজেই অভিজ্ঞতা থেকে বলছি যে বাংলাদেশে যেখানেই গিয়েছে সেখানে সবাই এই দুটি প্রশ্ন করছে, যে আসলে কারা হত্যা করেছে এবং নির্বাচন কি হবে কি হবে না। এখনও যে এই ধরনের সংখ্যা কেন? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সম্মানিত বড় ভাই ফারুক হাসান ভাইকেও ধন্যবাদ জানাই। সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাই। দেখেন, আমি আলোচনার শুরুতেই শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন সেই কামনা করছি। দেখেন, শরীফ ওসমান হাদির শাহাদাত পরবর্তী যে জানাজা, বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক জানাজা হয়েছে বলে সাধারণ মানুষ বলছে। আমাদের জীবদ্দশায় আমাদের যতটুকু বয়স, সেই বয়সে আমরা এরকম জানাজা দেখি নাই। অনেকে বলছেন আনুপাতিক হারে হলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শহীদ ওসমান হাদির জানাজা কাছাকাছি, কেউ বলছেন ওসমান হাদিরটা বড়। তা আমরা জনসংখ্যার অনুপাতে এটাই বলতে পারি। দেখেন, কারা শহীদ ওসমান হাদিকে হত্যা করেছে, এই বিষয়টা আজকে কতদিন হলো জনসম্মুখে সরকারের কোনো ব্রিফিং নাই। আমরা একটু আগেই লাইভ দেখতেছিলাম যে সরকারের পক্ষ থেকে একটা ব্রিফিং চলছে। আমরা জানি না যে সেখানে ব্রিফিংয়ে কি কি বলা হচ্ছে, এটা দেখার সুযোগ বা শোনার সুযোগ হয় নাই। শরীফ ওসমান হাদির যে মিশন এবং ভিশন, সেই মিশন এবং ভিশন বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের আজাদি, বাংলাদেশের মানুষের কৃষ্টি এবং কালচারের পক্ষে। সেটা কারা মানতে পারে না? যারা পতিত সরকার, যারা ফ্যাসিস্ট ছিল, যারা একটা দেশে যে নিজেদেরকে নির্বাসিত রাখার নামে সেখান থেকে এই দেশকে অস্থিতিশীল করার জন্য, বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে তারা বাধাগ্রস্ত করার জন্য যে মাস্টার প্ল্যান করেছে, সেটার অংশ হিসেবেই মানে এই জাতীয় হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। কেন? যিনি হত্যাকারী তার তো একটা পরিচয় স্পষ্ট হয়েছে, তার রাজনৈতিক পরিচয়টাও স্পষ্ট, তিনি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আবার যাদের সহযোগিতায় তিনি মুক্তি পেয়েছেন একটা বড় অস্ত্র মামলা থেকে, তাদের পরিচয়ও বাংলাদেশের মানুষের কাছে খুব স্পষ্ট। এই জায়গা থেকে হত্যা করার পরে দুপুর 2টায় হত্যাকাণ্ড ঘটিত হলেও রাত 8টার পরে যে সীমান্তে কী করা হয়েছে, সিলগালা করার জন্য বলা হয়েছে। কিন্তু এই এত ঘন্টা হাদিকে মানে ফয়সালকে, খুনি ফয়সালকে ধরার জন্য প্রশাসন কি কি উদ্যোগ গ্রহণ করেছে, আমাদের চোখের সামনে সেগুলো আসে না। সে অনেকগুলো বাহন পরিবর্তন করেছে, বাসায় গিয়েছে, হ্যাঁ, ট্রেনে গিয়েছে, তেল পাম্পে গিয়েছে, গাড়ি নিয়েছে, সেখান থেকে আরেকটা গ্রুপকে রেডি করেছে। সে তো অনেক কিছু করেছে। প্রশ্নটা এই জায়গায়, হ্যাঁ, সেটা কিভাবে করলো এবং সেটা আমাদের আইন শৃঙ্খলা গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দিয়ে, এই জায়গাটাই মানুষের সন্দেহের জায়গা যে প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা পতিত আওয়ামী ফ্যাসিস্ট যারা আছে, তাদের কোনো যোগসাজশ এবং সহযোগিতার কারণেই কি খুনি পার পেয়ে গেল?
এবং তাদেরও কি কোনো ইনভলভমেন্ট এখানে আছে? এবং গতকালকে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যেখানে বক্তব্যটা দিয়েছেন ওই মিটিংয়ের সকালে আমিও ছিলাম, উনি শুধু এতটুকু বলেন নাই, উনি আরও অনেক কিছু বলেছেন। উনি বলেছেন যে প্রধান উপদেষ্টার গতকালকের বক্তব্যে আমরা হতাশ হয়েছি, পুরো জাতি হতাশ হয়েছে, লক্ষ লক্ষ জানাজায় আসা মুসল্লিরা হতাশ হয়েছে যে উনি হত্যাকারীদের বিচার এবং গ্রেপ্তারের ব্যাপারে একটি কথাও বলেন নাই। এই যে জায়গাটায় আমাদের কাছে উনি কি অসহায় হয়ে পড়ছেন, না উনি বলতে ভয় পাচ্ছেন? সেই জন্যই কিন্তু ইনকলাব মঞ্চের যিনি এখন দায়িত্বে, মানে তার নাম হচ্ছে জুবায়ের, মেবি জুবায়ের বক্তব্য থেকে কিন্তু দুইটা কথা বলা হয়েছিল। একটা হচ্ছে যে 24 ঘন্টার ভিতরে আপনাদেরকে এ ব্যাপারে একটা বক্তব্য আসতে হবে, এবং আমি দেখলাম যে আজকেই একটা ব্রিফিং হচ্ছে। প্রথম এই জাতীয় ঘটনা হলে তো কিছুক্ষণ পর পরই একদিন পর একদিন বা 2 দিন 3 দিন অগ্রগতি পর্যালোচনা এগুলো দেওয়া হয়। এবং সবচেয়ে বড় দুঃখজনক বিষয়, খুন করবে প্লাস খুন হচ্ছে প্লাস খুনির ছবি প্রকাশ পাচ্ছে, খুনি পালিয়ে যাচ্ছে। বিদেশের একজন মানে বিদেশ থেকে আমাদের একজন জার্নালিস্ট সে কী করছেন, বিভিন্নভাবে তথ্য দিচ্ছেন, কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা জানতে পারতেছে না। কত বড় দুর্ভাগ্যজনক কথা। এটা কি বিশ্বাসযোগ্য মানহান ভাই? এটা তো হয়েছে, এটা আমরা বিশ্বাসযোগ্য না, কিন্তু এই তথ্য তো আমরা পেয়েছি। এখন যদি বলেন যে জুলকারনাইন সায়েরের এই তথ্য তিনি বাইরে বসে পাচ্ছেন, অথচ ভেতরে যারা আছেন তারা পাচ্ছি না, তাহলে উনার বক্তব্যকে অসত্য বলতে হবে, না হলে আমাদের গাফলতি বা অলসতাকে মানে দায়ী করতে হবে, অথবা আমাদের কোনো ইন্টেনশন এখানে আছে কিনা। খুনিরা মানে রেকি করে করে মানে এই খুন করার অনেক প্ল্যান যে করেছে, তার আগের ছবিগুলো মানে উসমান হাদির সাথে তার যে ছবি, এই ছবিগুলো প্রমাণ করে যে তারা আগে থেকেই এটা কি করেছে, প্ল্যান করেছে। অর্থাৎ জেল থেকে বের হয়ে আসেই তাদেরকে এই এজেন্ডা দেওয়া হয়, এবং এই এজেন্ডা শুধু উসমান হাদি না, বিশেষ করে জুলাইয়ের যারা কি মানে যোদ্ধা, তাদের দিকে সবচেয়ে বড় টার্গেট। জুলাই ক্ষতিগ্রস্ত কারা? জুলাই ক্ষতিগ্রস্ত কারা? জুলাই ক্ষতিগ্রস্ত আওয়ামী ফ্যাসিস্ট, এবং জুলাইয়ের ক্ষতিগ্রস্ত যারা আছে তাদেরকে তাদের সহযোগিতায় আগামী দিনে যদি কেউ ক্ষমতায় আসতে চায়, তারাও এই ব্যাপারে কি থাকতে পারে, তাদের কোনো দায়বদ্ধতা থাকতে পারে, তাদের সহযোগিতা থাকতে পারে। সেই সহযোগিতার মাধ্যম দিয়ে এই শত্রুরা পালিয়ে যেতে পারে। আপনি কি জাতীয় পার্টিকে ইঙ্গিত করে বলছেন? জাতীয় পার্টি, তার দোসর আরও অনেকেই থাকতে পারে যারা এ ব্যাপারে নির্লিপ্ত, যারা এ ব্যাপারে ঐক্যবদ্ধ মঞ্চে এসে প্রতিবাদ জানানোর সাহসটুকু দেখাচ্ছে না, যারা আমাদের প্রতিবেশী দেশকে খুশি করার জন্য মানে অনেক কিছু বলছে না, তো সেদিকেও তো জনতা ইঙ্গিত করতেছে। আমরা দলীয়ভাবে কাউকে কোনো দলের প্রতি ইঙ্গিত করতে চাই না। আমরা মনে করি আজকের এই বক্তব্যের মাধ্যম দিয়ে, আমাদের মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের বক্তব্যের মাধ্যম দিয়ে, আমি মনে করি এই বক্তব্য উনি সকালে দিয়েছেন, বিকালে ব্রিফিং শুরু হয়েছে। আমি মনে করি যে আমাদের প্রশাসন নড়ে চড়ে বসেছে। আমরা চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যম দিয়ে এর সত্য ঘটনা বের হয়ে আসে। আপনার কাছে আমি আবারও আসবো, এই পর্যায়ে আমি ফারুক হাসানের কাছে আসতে চাই। আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, আপনার বক্তব্য প্রায় একই রকম, নিরাপত্তার বিষয়ে যেটি জামায়াত নেতা গোলাম পরোয়ার উল্লেখ করেছেন আজকে। তিনি বলেছেন যে 300 আসনের প্রার্থীরাও তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন। কিভাবে দেখেন আসলে আপনি পুরো ঘটনাটি? খাদিকে কারা হত্যা করেছে, বা আপনার প্রার্থীদের নিরাপত্তা নিয়ে আসলে কি কি শঙ্কা দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক মান্নান ভাইকে। আসলে দেখেন, হাদি এজ এ পার্সন যদি আমরা চিন্তা করি, একজন সিঙ্গেল ব্যক্তি যদি আমরা চিন্তা করি, হাদি কিন্তু বড় কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি, জাতীয় নেতা, কিংবা বড় কোনো ফিগার, কিংবা সাবেক কোনো এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, কেউই না। তাহলে হাদি কি এমন ব্যক্তি যে সে আজকে টার্গেটের নাম্বার 1-এ মানে তাকে টার্গেট করা হলো? এই জিনিসটা আমাদের সবার আগে ফাইন্ড আউট করতে হবে, বুঝতে হবে। হাদি আসলে এই বাংলাদেশে যে মুভমেন্ট, যে রেভলিউশন, যে আন্দোলনটা শুরু করেছে, এই আন্দোলন বিগত 54 বছরে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, ব্যক্তি, গোষ্ঠী কেউই করার চেষ্টা করে নাই, সাহস পায় নাই, কিংবা কোনো এক অজানা করে নাই। যেমন ধরেন এই 54 বছরে আমাদের যে একটা আধিপত্যবাদী শক্তিকে ধরেন যে এক প্রকারের পূজা করার মতো একটা অবস্থা, যে নম করা, কিংবা তাদের মান্য করা, তাদের তাবেদারি, তাদের বশ্যতা স্বীকার করে রাজনীতি করা, এই যে 54 বছরের একটা সিলসিলা, এখান থেকে বেরিয়ে হাদি একটা নতুন ন্যারেটিভ দাঁড় করার কিন্তু রেভলিউশন শুরু করেছিল। এই যে 54 বছরে আমাদের যে কালচারাল রেভলিউশন, যে ফ্যাসিবাদী
রেভলিউশন, এই রেভলিউশনের এগনিস্টে এসে সে একটি দেশপ্রেমিক বাংলাদেশপন্থী রেভলিউশন বা ন্যারেটিভ দাঁড় করানোর সে কিন্তু আন্দোলন শুরু করেছিলেন। হাদি কিন্তু কোনোদিন ধ্বংসাত্মক হামলা কিংবা এরকম মব সৃষ্টি করা বা এরকম কোনো কর্মকাণ্ডকে কখনোই সাপোর্ট দিতেন না। কাউকে আমি দেখেছি কাউকে ছেড়ে কথা বলেননি হ্যাঁ, তিনি কখনো। তার বক্তব্য একটাই, ধরেন আপনি একটা কালচারকে কখনোই অ্যাটাক করে ধ্বংস করতে পারবেন না, একটা সংস্কৃতিকে আঘাত করে ধ্বংস করতে পারবেন না। আপনি ওই সংস্কৃতিকে যদি নির্মূল করতে চান, ধ্বংস করতে চান, তার বিপরীতে আপনি একটি সুন্দর সংস্কৃতি ডেভেলপ করেন, বিনির্মাণ করেন। আপনি একটা ন্যারেটিভকে ধরেন যে আপনি দমাতে চান, তার বিপরীতে শক্ত ন্যারেটিভ তৈরি করেন। কিন্তু আপনি ওই ন্যারেটিভকে ওর বিল্ডিংয়ে গিয়ে হামলা করে বা ওকে অ্যাটাক করে আঘাত করে আপনি কখনোই নষ্ট করতে পারবেন না। হাদি ওই কাজটাতেই হাত দিয়েছিলেন এবং শুরুটা করেছিলেন। এই জন্য বাংলাদেশে বিগত 54 বছরে যে ফ্যাসিবাদী শক্তিগুলো এখানে স্টাবলিশমেন্ট কায়েম করেছে, যে ফ্যাসিবাদী শক্তিগুলো এখানে আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, এরা যখন দেখলো হাদির যে রেভলিউশন, হাদির যে চিন্তা চেতনা, হাদির যে আসলে যে আপনার পরিকল্পনা, এই পরিকল্পনা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, তাহলে আগামী 5 বছরে তাদের এই যে ভাউতাবাজির ন্যারেটিভ, তাদের এই যে ধরেন যে আধিপত্যবাদের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ আর টিকবে না। এই জন্যই তারা অঙ্কুরে এই বীজটাকে শ্যুট করে হত্যা করেছে, একবারে পরিষ্কার। এখন দেখেন এই যে হাদিকে কারা হত্যা করেছে, এটা অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করে, ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে। আমি আসলে অবাক হয়ে যাই। যেমন হাদি শুক্রবার দুপুর 2টার দিকে গুলিবিদ্ধ হলেন। গুলিবিদ্ধ হওয়ার পরে আপনি দেখেন সরকারের গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, সরকার কেউই কিন্তু আসলে 10 ঘন্টা পর্যন্ত ফাইন্ড আউটই করতে পারে নাই যে কিভাবে গুলিটা লাগলো, কে করলো, কোনভাবে করলো। আমরা দেখলাম যারা অনলাইনের যে বিভিন্ন টিম, যারা অনলাইন রিলেটেড যে কাজ করে, দ্য ডিসেন্ট সহ এরকম বেশ কয়েকটা টিম, এরাই সবার আগে ফাইন্ড আউট করেছে যে এই যে 2 জন মোটরসাইকেলে যেতে যেতে বাম দিক থেকে শ্যুট করেছে, এভাবে করেছে। তারা একবারে ভিডিও ফুটেজ সব বের করে একবারে নিয়ে আসছে। আবার দেখেন খুনিরা দেশের ভিতরে আছে নাকি বাইরে, অলরেডি 10 দিন পেরিয়ে গেলেও সরকার এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আজ পর্যন্ত আমাদের এই নিশ্চয়তা দিতে পারে নাই যে হাদির খুনিরা দেশের বাইরে চলে গেছে কিংবা দেশের ভিতরে আছে। অথচ আমরা দেখলাম যে 2-1টি গণমাধ্যম তারাই বলার চেষ্টা করেছে 24 ঘন্টা পরে যে হাদির খুনিরা ওই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পেরিয়ে তারা দেশের বাইরে চলে গেছে, ইন্ডিয়া পালিয়ে গেছে। তাহলে আমি আজকে প্রশ্ন করতে পারি না, এই যে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে এই সরকারকে আমরা চালাই, এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, ডিবি, এসবি, গোয়েন্দা সংস্থাগুলো, এদের কাজটা কি? এদেরকে তো ঘোড়ার ঘাস কাটার জন্য আমরা আমাদের রক্ত ঘামের অর্জিত টাকার ভ্যাট ট্যাক্স আমরা দেই না ভাই। আমরা আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন দেই, তাদের গায়ে যে খাকি পোশাক, বন্দুক, যে রসদ, এই রসদ দেওয়া হয় যাতে তারা জনগণের কল্যাণে ভূমিকা রাখতে পারেন, জনগণের নিশ্চয়তা দিতে পারেন, নিরাপত্তা দিতে পারেন, সেফটি অ্যান্ড সিকিউরিটিটা নিশ্চিত করেন। তাহলে আজকে একটা এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটার পরেও 24 ঘন্টা নয়, আমি মনে করি 10 দিন পেরিয়ে গেলেও এই সরকারের দায়িত্বশীল অর্গানগুলো আজ পর্যন্ত ন্যূনতম অথেন্টিক কোনো তথ্য আজকে দিতে পারে নাই। কালকে আপনারা দেখেছেন হাদির জানা যায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, সেখানে কি একটা আবেগ ঘন একটা পরিবেশ তৈরি হয়েছে। সেখানে এই ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জুবায়ের সে স্পষ্ট করে বলেছেন যে আমরা এখন পর্যন্ত জানি না যে হাদির খুনিরা দেশ ছেড়ে পালিয়ে গেছে নাকি দেশের ভিতরে। সরকার কি এটা ক্লিয়ার করেছে যে না হাদির খুনিরা এখনো দেশে অথবা পালিয়ে গেছে? তাহলে এই সরকারের কাজটা কি, এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি? আমি মাঝে মাঝে একটা কথা বলি, ক্ষোভ থেকে বলি, যে পৃথিবীতে সবচাইতে শক্ত চামড়াওয়ালা প্রাণী হচ্ছে গন্ডার। এই গন্ডারের চামড়া দিয়ে বন্দুকের গুলিও ভিতরে প্রবেশ করে না। আর মানুষের মধ্যে যদি সবচাইতে শক্ত চামড়াওয়ালা মানুষ আমরা চিন্তা করি, তাহলে বর্তমানে এই স্বরাষ্ট্র উপদেষ্টা, উনার চামড়াটা বোধহয় সবচাইতে কড়া এবং শক্ত। কারণ এই দেশের এত মানুষ, লক্ষ কোটি মানুষ উনার পদত্যাগ চাই, উনাকে আর 1 সেকেন্ড ওই চেয়ারে দেখতে চাই না। কিন্তু একটা জিনিস ফারুক, তিনি নিজেও কিন্তু বলেছেন যে তার সেই পদত্যাগের দাবিটা যৌক্তিক। তাহলে উনি যাচ্ছেন না কেন? সেই প্রশ্নটা যে তাহলে উনি কেন যাচ্ছেন, কেন, এটা তো উনাকে ক্লিয়ার করতে হবে। মানে নিজেই উপর মহলের বলেছেন, চাপ নাকি উপর মহল থেকে তাকে সিগন্যাল দেওয়া হচ্ছে না? হ্যাঁ, সিগন্যাল দোক না দোক, আপনি ব্যর্থ, ফেলিওর, আপনি পারছেন না দায়িত্ব পালন করতে, আপনি নিজে রিজাইন নেবেন। সরকার চাইলো কি চাইলো ডাজন্ট ম্যাটার ভাই। ধরেন সেই সংস্কৃতি তো আমরা বাংলাদেশে খুব, তো উনি তো নিজেকে দিয়ে এটা শুরুটা করতে পারে যে এই সংস্কৃতি বাংলাদেশে নাই। বাংলাদেশের ইতিহাসে আমরা একটা সংস্কৃতি বিনির্মাণ করছি যে আমাদের শেষ যে শরীরের হাড়, এই হাড়টা থাকবে কিন্তু আমরা ক্ষমতা ছাড়বো না, চেয়ার ছাড়বো না, এটাই আমাদের সংস্কৃতি। তো আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করেন যে ভাই বিগত সময়ের এই 54 বছরে কেউ তো এই দুঃসাহস দেখানোর সাহস করে নাই যে ক্ষমতা পাওয়ারে থেকে পদত্যাগ করবে, তা আমি করে দেখালাম ব্যর্থতার দায় নিয়ে। তা আপনি এটা করে দেখান, জনগণ অন্তত স্যালুটটা দেবে যে ভাই আপনি পারেন নাই, বিদায় নিয়েছেন। কেন নিচ্ছেন না?
একই সাথে আপনি কিন্তু করতেও পারছেন না। আজকে দেখেন, গতকালকে জানা যায় আমরা সবাই ছিলাম সেখানে, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি উপস্থিত ছিলেন, জানা যায় ওনার সাথেই আমরা প্রবেশ করেছি। তো জানা যায় মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন। আমরা বিশ্বাস করেছিলাম, আশাও করেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা যখন বক্তব্য দেবেন এই ঘটনার অগ্রগতি এবং বিচার কতটুকু তিনি নিশ্চিত করতে পারবেন তার একটা ব্রিফ তিনি জাতির সামনে সেখানে তুলে ধরবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক, তিনি সত্যিকার অর্থে এই বিষয়ে কোনো মন্তব্যই করেন নাই যে আমরা বিচারের অগ্রগতি এতটুকু নিয়ে আসছি, গ্রেপ্তার হয়েছে আসামিরা বা হবে, বা আসামিদের লোকেশন আমরা ফাইন্ড আউট করেছি, শনাক্ত করেছি, কিচ্ছু নাই। তার মানে সন্দেহের যে দানা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো কিন্তু আমরা আসলে অস্বীকার করতে পারি না। উনাদের কর্মকাণ্ড এবং উনাদের বক্তব্যের মাধ্যমে এই জিনিসটা কিন্তু আসলে আমাদের বাধ্য করে। এই যে সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো, অর্গানগুলো, তারা নানাভাবে তাদের যে বক্তব্য, তাদের যে কর্মকাণ্ড আমাদের সামনে তারা তুলে ধরার চেষ্টা করে, এর মাধ্যমে আমরা কি আসলে স্যাটিসফাইড, আস্থা রাখতে পারি? আপনি বলেন। আপনি নিজেও বলেছেন, আপনি আপনার এলাকায় গেলে মানুষ আপনাকে প্রশ্ন করে যে ভাই হাদিকে কারা খুন করলো, নির্বাচন কবে হবে, হবে কিনা। এই যে দেখেন, সব মানুষের একই প্রশ্ন। এটাই তো বললাম। তবে এই যে জনগণের প্রশ্ন, এই প্রশ্নের উত্তর কে দেবে? এটা তো আমার দেওয়ার দায়িত্ব না, আপনার দেওয়ার দায়িত্ব না, না। আমি ওই প্রশ্নের উত্তর দিতে হ্যাঁ, পারিনি। এটা তো আপনার দায়িত্ব না, আপনি কেন দেবেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার, পুলিশ ডিপার্টমেন্টের। তাদের কাজটা কি, তারা কি করে? আমরা তো এই জায়গায় মানে আসলে আমাদের ওই যে সংখ্যাটা, এই সংখ্যাটা ঘুরপাক খাচ্ছে, একবারই ঘুরপাক খাচ্ছে। তো যাই হোক, আমাদের ভাই হাদি আমাদের ছেড়ে চলে গেছেন। আসলে কোনো ভাষাই মানে এটা আমরা আসলে মানে বর্ণনা করতে পারি না। তিনি চলে গেছেন, বা তার যে কর্মযোগ্য, তার যে চেতনা, স্পিরিট, এটা রেখে গেছেন। আমরা শুধু একটা কথাই বলতে চাই, আমরা যারা আছি, হাদিকে যদি আমরা সত্যিকার অর্থে ভালোবাসি, হৃদয়ে লালন করতে চাই, তাহলে হাদির রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ, অসমাপ্ত যে কর্মযোগ্য, কর্মকাণ্ড, এটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। সেই ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছে। এই ইনকিলাব কালচারাল সেন্টার হচ্ছে বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উপরে আমরা যদি বিল্ডিং তুলতে পারি, তাহলে আগামীতে হাদির স্বপ্ন বাস্তবায়ন হবে। না হলে ওই দিনে 3 বা 4 বার তসবির মতো আমরা হাদি তসবি জপবো, বাস্তবিক অর্থে হাদির সত্যিকারের চেতনা আমরা বাস্তবায়ন করতে পারবো না। আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি ডক্টর আব্দুল মান্নানের কাছে আসতে চাই। আগের প্রসঙ্গেই কথা বলতে চাই। তিনি গোলাম পরোয়ার যে বক্তব্যটা ছিল, তিনি বলছেন জুলাই যোদ্ধাদের কে কে টার্গেটে আছেন তা নিয়ে জাতি উদ্বিগ্ন, এবং 300 আসনের প্রার্থীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা। 300 আসনের প্রার্থী তো 1-2 না। এখানে যদি আমরা একটু বলি, সেটা হয়তো 2000-এর উপরে যেতে পারে বা কম বেশি হতে পারে। সেক্ষেত্রে এত প্রার্থীদের নিরাপত্তা আসলে কিভাবে নিশ্চিত করা সম্ভব? দেখেন, এখানে অনেকগুলো বিষয় আছে। নিরাপত্তার বিষয়টা তো কখনো প্রার্থীদের নিরাপত্তা মানে ওইভাবে রাষ্ট্র দেওয়ার প্রয়োজন হয় না নির্বাচনগুলোতে। আগে কখনো আগে দেওয়ার প্রয়োজন হয় নাই। কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে তাদের যে ঘৃণ্য রাজনীতি, আওয়ামী লীগের যে ঘৃণ্য রাজনীতি নিয়ে যে আওয়ামী লীগ ফিরতে চায়, আপনারা দেখেছেন যে পয়লা বৈশাখে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু হাসিনা কিভাবে ফিরবে, কত ভয়ঙ্কর রূপে ফিরতে পারে, তার একটা প্রতিচ্ছবি বানিয়েছিল তারা। সেটাই মানে আমরা দেখতেছি তার চেয়েও ভয়ানক হচ্ছে। সেই জুলাই ঐক্যের থেকে কি তারা অনেক বেশি শক্তিশালী? এই যে আমি এটা মানে আপনাকে বলি, দেখেন যে জুলাই গণ অভ্যুত্থানের আগে আপনার শেখ হাসিনা এবং তার বাহিনী যে পালিয়ে যাবে, এটা তো বুঝতে পারে নাই। কিন্তু তাদেরকে তো পালিয়ে যেতে হয়েছে, তারা থাকতে পারে নাই, ক্ষমতা থেকে তারা বিদায় নিয়েছে। আবার এই জুলাই গণ অভ্যুত্থানের আগে আমাদের বিএনপির মহাসচিব উনি বলে ফেলছিলেন যে এটা ছাত্রদের আন্দোলন, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমার একটা জিনিস এখন শঙ্কা লাগে, আনন্দবাজার পত্রিকায় নিউজ হচ্ছে এখন যে তারেক রহমান সে ইন্ডিয়ার সাথে আতাত করে বা তাদের সাথে নেগোসিয়েশন করে দেশে আসতেছেন, এবং কিছু 2-3টা শর্তের কথা সেখানে লেখা আছে। তো এই শর্তগুলো যদি সত্য হয়, আমি বিশ্বাস করতে চাই না যে এই নিউজ সত্য, এটা আমি বিশ্বাস করতে চাই না। কিন্তু যদি এটাই সত্য হয়, তাহলে আর কিছুদিন পরে বিএনপির ভাইরা যদি বলে যে জুলাই আন্দোলন এটা ছিল জুলাই যোদ্ধাদের একটা আন্দোলন, এখানে আমাদের বিষয় আসছে কেন? এটার মূল কারণটা আসছে এখানেই। আমি যেটা ব্যক্তিগতভাবে বুঝি যে 5ই আগস্ট পরবর্তী সময়ে দেশের সমস্ত মানুষ মনে করেছিল যে বিএনপি মানে একটা বড় ধরনের মেজরিটি নিয়ে কি ক্ষমতায় আসবে। কিন্তু সেই জায়গায় মানে বাংলাদেশের মানুষের যে ম্যান্ডেটটা ছিল, আমাদের এই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট,
সংস্কার, বিচার এবং নির্বাচন। সংস্কার বিচার প্রশ্নে আমাদের যে সময়টা গিয়েছে, এই সময়ের ভিতরে ক্ষুধার্ত এক শ্রেণী প্রাণী থাকলে যেভাবে হয় সেইভাবে মানে মাঠ ঘাট, নগর বন্দর, টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে চাঁদাবাজি, মানে মামলা বাণিজ্য থেকে শুরু করে মানে প্রচুর ধরনের দুর্নীতি অনিয়মের সাথে জড়িয়ে গেছে তাদের নেতাকর্মীরা, এবং 7,000-8,000 লোককে তারা সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। এই জায়গায় এসে ডে বাই ডে প্রতিদিন যেরকম শেয়ার বাজারে ধস নামে, বিএনপির জনপ্রিয়তায় কি হয়েছে, ধস নেমেছে। এই ধস নেমে বিএনপি এখন দেখছে যে আগামী দিনে তাদের ক্ষমতায় যাওয়ার জন্য ভারতীয় আনুকূল্য এবং আওয়ামী আনুকূল্য ছাড়া তাদের দ্বিতীয় রাস্তা আর খোলা নেই। এই জন্য তারা এখন কিন্তু তাদের ন্যারেটিভ এবং চিন্তা এবং দর্শনকে পরিবর্তন করা শুরু করে দিয়েছে, যে এখন তাদের সুর চেঞ্জ হয়ে গেছে। এই সুর যদি কমপ্লিটলি আরও অগ্রসর হয়, বিএনপি বাংলাদেশের রাজনীতিতে মুসলিম লীগের মতন অপ্রাসঙ্গিক হয়ে যাবে। সেদিন খুব বেশি দূরে না। কারণ বাংলাদেশের কোনো মানুষ গতকালকের জানাজা প্রমাণ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে এদেশের মানুষ বেঁচে থাকবে, কাউকে ট্যাক্স দিয়ে। কিন্তু বিএনপি তো সেই আধিপত্যবাদের কি পক্ষে তো নয় না, তাদের বিপক্ষে সেটা প্রমাণ করতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে যে বিএনপির অবস্থান আছে সেটাকে তো বিএনপিকে প্রমাণ করতে হবে। এখন এই প্রমাণ দেওয়ার প্রশ্নে জনগণের কাছে এটার প্রমাণ দেওয়ার জায়গায় বিএনপি নিজেকে নিয়ে গেছে। এই যে কিছু কিছু বিষয়, আপনি উসমান হাদিকে নিয়ে কয়টা তার বিচার চেয়েছেন, তার চেয়ে বেশি আপনার মায়াকান্না হচ্ছে। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হয়েছে, মব হয়েছে। মব কেন হয়েছে, বিভিন্ন জায়গায় কেন হয়েছে? আরও তো প্রতিষ্ঠান আছে, আরও মিডিয়া আছে, আরও জায়গা আছে, সেখানে হয় না কেন? আজকে আপনি একজন প্রফেশনাল লোক, আপনি এই জায়গা থেকে তো ওনার দল বা আমার দলের দলীয় অবস্থান নিতে পারেন না। আপনি যখন একটা দেশের প্রতিনিধিত্ব করেন, একটা বিশেষ এজেন্ডা করেন, তখন সাধারণ মানুষ কি হয়, আমরা কোনো মবকে কি করি না, সাপোর্ট করি না। যারা এই মবগুলোর সাথে জড়িত তাদের ফেস আছে, তাদের চিহ্নিত কই কতজনকে অ্যারেস্ট করা হচ্ছে, কতজনকে বিচারের মুখোমুখি, এগুলো না করে কি করা হচ্ছে, আবার এটাকে নিয়ে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। আপনি দেখেন আজকে বাংলাদেশে তো বিএনপির বিবৃতি আসা উচিত। আজকে বাংলাদেশ হাইকমিশনে কি হয়েছে ভারতে, সেখানের ভিতরে ঢুকে পড়েছে, এবং তাদের পরিবাররা আমাদের এখানে, আমাদের হাইকমিশনের পরিবাররা সেখানে নিরাপদ না। তাহলে যে জায়গায় আছে এই জায়গা দিয়ে নাকে খত দিয়ে আমাদের মেজর জলিলরাও যেরকম যান নাই, ঠিক আছে, তারা জীবন বাজি রেখেছেন। আবরার ফাহাদরা যেরকম জীবন বাজি রেখেছেন, হ্যাঁ, আবু সাইদ মুগ্ধরা জীবন বাজি রেখেছেন, শহীদ উসমান হাদিও জীবন বাজি রাখলো। আগামী দিনের বাংলাদেশের জনগণ জীবন বাজি রাখবে, কিন্তু দিল্লির গোলামিতে যাবে না। এই জন্য বলা হয়েছে যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। এটা টকবগে যুবকদের মানে রক্তের ভিতরে এই মিছিল শুরু হয়েছে। তা আপনি টকবগে যুবকদের রক্তের মিছিল তো আপনি থামাতে পারবেন না, এটা কোনো কিছু দিয়ে থামানো যায় না। এই জন্য রাজনীতির এই ধারাটাকে মানে চেঞ্জ করতে হবে। আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু বলছে এবং সাধারণ ছাত্ররা বলছে যে 2টা হলের নাম পরিবর্তন করে একটা উসমান হাদির নাম করতে হবে মুজিব হল, আর ফজিলাতুন্নেসাকে ফেলানির নামে নামকরণ করতে হবে। সেটার বিরুদ্ধেও এখন ছাত্রদল মানে মিছিল করতেছে, এবং সেখানে মব জাস্টিসের বিরুদ্ধে মিছিল করে, আর উসমান হাদির কবর জিয়ারতে বা তার বিচারের জন্য তাদের কথা বলার সুযোগ নেই। এই সব কিছু প্রমাণ করে যে আমাদের জাতিকে এখন 2 ধারায় বিভক্ত হতে চলে যাচ্ছে। এই 2 ধারার ভিতরে এখন বিএনপি আওয়ামী লীগকে তাদের বেটার কি মানে পার্টনার হিসেবে মনে করছে, এবং সেই জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও আগেই বলেছেন যে প্রয়োজনে তাদের মামলা, আমরা ক্ষমতায় গেলে মামলাগুলোও তুলে নিব। তার মানে কি, এই যে আওয়ামী লীগ আর বিএনপি মিলে আগামী দিনে এই মানে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবে। আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে হতে পারে, বাস্তবায়ন করবে, সেটি আপনি বলছেন। আমি বিরতিতে যেতে হচ্ছে, তারপরে এই প্রসঙ্গে আবারও কথা হবে আপনাদের সঙ্গে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এবং জামায়াত মনোনীত ঢাকা 6 আসনের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। এ পর্যায়ে আমি ফারুক হাসানকে দিয়ে শুরু করতে চাই। মবক্রেসি ডেমোক্রেসি এই নিয়ে বিএনপি আজকে বক্তব্য দিয়েছেন, যেটি ডক্টর আব্দুল মান্নান উল্লেখ করছিলেন। সালাউদ্দিন আহমেদের সেই বক্তব্যের কিছু অংশ আমি উল্লেখ করতে চাই।
তিনি বলেছেন, আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? সরকারের দুর্বলতার কারণেই মবতন্ত্র প্রশ্রয় পেয়েছে এবং এটি কঠোর হাতে দমন করা প্রয়োজন। ফারুক হাসান, আপনি জি, ধন্যবাদ মবক্রেসি, আপনাকে। ডেমোক্রেসি, জি। তার আগে একটু বলে রাখি, এই যে প্রার্থীদের নিরাপত্তার যে বিষয়টা আসছে, এই যে 300 আসনে যারা ইতিমধ্যে বিভিন্ন দলের প্রার্থী হয়েছেন তাদের নিরাপত্তা শঙ্কা, এটা একটা মেজর কনসার্ন এই মুহূর্তে। তা আসলে সরকারের পক্ষ থেকে যে ধরনের বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, আসলে এটা আমার কাছে কেন জানি বালখিল্য টাইপের বক্তব্য কিংবা সিদ্ধান্ত মনে হচ্ছে। যেমন সরকার কয়েকদিন আগে ঘোষণা দিলেন যে প্রার্থীদের আমরা অস্ত্রের লাইসেন্স দেব, প্রার্থীদের হাতে হাতে নাকি পিস্তল দেবে। তা আমি সেদিনই বললাম যে প্রার্থীদের হাতে হাতে যদি পিস্তল দেন, তাহলে লাশের সারি মনে করেন যে গুনে শেষ করা যাবে কিনা সন্দেহ। এমনিতেও আমরা মাথা গরমওয়ালা পাবলিক, সেখানে প্রার্থী কিংবা ধরেন যে আপনি তাদের হাতে অস্ত্র তুলে দিবেন বৈধভাবে, সেটা একটু মাথা গরম হলেই। কিন্তু অস্ত্র তো তফসিল ঘোষণার পরে বৈধ অস্ত্র জমা দিতে হয়। না, জমা নিতে এটাই এই প্রশ্নটাই, যেখানে নির্বাচনের ঠিক পূর্বে অস্ত্র জমা নেওয়ার কথা, সেখানে নাকি সরকার আর অস্ত্র তাদের হাতে হ্যান্ড ওভার করবে। তার মানে কতটা এরা অপদার্থ, ব্যর্থ হলে এরকম চিন্তা মাথায় আসে, আই ডোন্ট নো। এবার আসেন, আপনি আসলে কয়জন প্রার্থীকে নিরাপত্তা দেবেন? আপনি নিজেও বললেন যে এই নির্বাচনে হয়তো বা 2-2.5 হাজার প্রার্থী হবে বিভিন্ন দলের। তাহলে আপনি কয়জনকে নিরাপত্তা দেবেন? কয়জনকে পিস্তল দেবেন? কয়জনকে অস্ত্র দেবেন? আপনাকে এই নিশ্চয়তা দিতে হবে যে আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে ধরনের এনভায়রনমেন্ট দরকার, যে ধরনের পরিবেশ দরকার, এটা আমরা নিশ্চিত করব। ভাই, আমার তো অস্ত্র দরকার নেই, আপনি আমার নির্বাচনী পরিবেশ নিশ্চিত করেন। আপনি কি শুধুমাত্র প্রার্থীদের নিয়ে একটা ইলেকশন হয়ে যায়? আপনি প্রার্থীদেরকে অস্ত্র দিবেন, ভোটারদেরকে দিবেন? ভোটাররা এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না? ভোটাররা ভোট দিতে যাবে না? তো ভোটাররা যদি ভোট কেন্দ্রে নির্বিঘ্নে না যেতে পারে, তারা ভোট দিবে কেমনে? তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে নির্বাচন করবে কেমনে, নির্বাচিত করবে কেমনে? তাহলে আপনি এখন বোধহয় 12.5 কোটি ভোটার, তাহলে 12.5 কোটি ভোটারকে 12.5 কোটি পিস্তল দেবেন, অস্ত্র দেবেন? এটা কি সম্ভব? তো এই যে দেখেন, সরকারের ভিতরে যে অসমন্বয়, এই যে অর্বাচীন একটা চিন্তাভাবনা, এখান থেকে যদি এই সরকার বেরিয়ে আসতে না পারে, তাহলে আরো বড় ব্লান্ডার হয়ে যাবে। আমরা আসলে ওই প্রার্থী ব্যক্তি বিশেষের কোনো নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না। আমরা হোল বাংলাদেশের সামগ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা, আমরা এই সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন। সরকারকে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শতভাগ নিশ্চয়তা দিতে হবে, শতভাগ। ভোটার, প্রার্থী এবং অন্যান্য যে অর্গানগুলো রয়েছে, সবাই এরকম একটা নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে যাতে কোনো প্রার্থীর উপরে অ্যাটাক না হয়, কোনো প্রার্থী তার প্রচার প্রচারণা ক্যাম্পেইনে গিয়ে অন্য দলের প্রার্থী কর্তৃক বাধাপ্রাপ্ত না হয়, হামলার শিকার না হয়। এরকম একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনী পরিবেশ যখন এই সরকার নিশ্চিত করতে পারবেন, তবেই কেবল আমরা বলতে পারি এদের আন্ডারে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আর বর্তমান যে অবস্থা, এই অবস্থা যদি কন্টিনিউ হয়, চলতে থাকে, আমি ফারুক হাসান আজকের এই ইকো টেলিভিশনের টক শোতে বলে গেলাম, এই সরকারের আন্ডারে আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সহিংস একটা নির্বাচন, এবং এই নির্বাচনে এত পরিমাণ খুনাখুনি হবে যেটা আমার আপনার চিন্তারও বাইরে। লিখে রাখেন, এই টক শো লক্ষ লক্ষ মানুষ দেখবে। তাহলে তো আপনি যেটি বলছেন সেটি যদি এই ধরনের আশঙ্কা থাকে, তাহলে তো নির্বাচন এই পরিস্থিতিতে কেন নির্বাচন? আমরা বলছি আমরা কিছুদিন দেখবো। ভাই, আমার জীবনে নিরাপত্তা আগে। আমার জীবন বেঁচে থাকলে আমি সারা জীবন ইলেকশন করতে পারবো। আর আমি যদি উসমান হাদির মতো কবরে চলে যাই, বন্দুকের গুলি খেয়ে আমি মরেই যাই, তা আমি আমার ইলেকশনে কি আর ভোটে কি ভাই? এটা বাস্তব কথা নয় যে একজন প্রার্থী সে যদি তার নিরাপত্তা না পায়, লাইফের সিকিউরিটি না পায় এই সরকারের কাছ থেকে, নির্বাচন কমিশনের কাছ থেকে, তাহলে কাদের উপরে ভরসা করে সে নির্বাচনে অংশগ্রহণ করবে? কাদের উপরে সে রিলে করে আপনার নির্বাচনে যাবে? আপনি নিজে বলেন। জি ফারুক, আরেকটি বিষয় আসি, আপনি নির্বাচনের কথা বলছেন, মবক্রেসি যে বিষয়টা আপনি সামনে নিয়ে আসছেন, আসলে দেখেন মান্নান ভাই এই বিষয়টা খুব চমৎকারভাবেই বলেছে। ডেমোক্রেসি না মবক্রেসি, মবটা আসলে কেন হয়, কি কারণে হয়, কারণটাও কিন্তু আপনার খুঁজে বের করতে হবে। যখন একটা দেশে বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখতে পাই, একটা দেশে যখন আপনার ধরেন যে আইন থাকা সত্ত্বেও আইনের প্রয়োগ না হয়, ঠিক তখনই কিন্তু বিক্ষুব্ধ হয়ে জনগণ এরকম ঘটনা ঘটায়। যেমন ধরেন একজন চিহ্নিত খুনি, অপরাধী, মাফিয়া প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, আইন আছে, কিন্তু আপনি তাকে গ্রেপ্তার করছেন না। কারণ ওই ব্যক্তিটা ধরেন যে আমাকে অ্যাটাক করেছে, আমার ভাইকে হত্যা করেছে, আমার বোনকে গুলি করে পঙ্গু করে দিয়েছে। তো আপনি যখন আইন থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করবেন না, পাকড়াও করবেন না, বিচারের মুখোমুখি করবেন না, আমি আমার জায়গা থেকে কতটুকু সহ্য করবো ভাই? ঠিক এরকম কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আমরা এই জন্য সরকারকে বারবার দায়ী করছি যে সরকারের নির্লিপ্ততা, ব্যর্থতার কারণেই এই ঘটনাগুলো ঘটার সুযোগ পাচ্ছে, এবং এই দায়ভার সরকারকে নিতে হবে। এবং এখানে ইন্টারেস্টিং একটা বিষয়, অনেক রাজনৈতিক দল দেখবেন পিছন থেকে ইন্ধন জোগায়। ধরেন আপনি ফ্যাসিবাদের দোসর, আপনাকে গ্রেপ্তার করতে গেলেও দেখা যায় কোনো একটা রাজনৈতিক দল গিয়ে বাধা দেয়। গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলে দেখা যায় থানাতে গিয়েও একটা বড় ধরনের ঝামেলা, যে ওকে ছাড়তে হবে। কেন ছাড়তে হবে? কোনো কথা নাই, ছাড়তে হবে।
বা কারণ আমি মাঝে মাঝে খোঁজার চেষ্টা করি কি কারণ হতে পারে যে অমুক ফ্যাসিবাদের দোসরকে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য কোন একটা দলে নেতারা গেছে। খুঁজে দেখলাম কারণ দুটো। নাম্বার ওয়ান, ওই যে মামলাবাজি বা টাকা পয়সা, মোটা অঙ্কের টাকা লেনদেন হয়, মোটা অঙ্কের টাকার অফার পাওয়া হয়, দেওয়া হয় যে তাকে ছাড়িয়ে আনতে পারলে মোটা অঙ্কের টাকা কোন দেবে। দল আসলে এটি যারা এই কাজগুলো করছে, নেতারা বলছেন যে কতিপয় রাজনৈতিক দল, তারা কারা আপনি গুগলে সার্চ দেন, কারা থানা থেকে আওয়ামী লীগ বা ওই ফ্যাসিবাদের দোসরদের ছাড়িয়ে আনার জন্য থানা ঘেরাও করে পুলিশের ওখানে গিয়ে চাপ প্রয়োগ করে ওসিকে গিয়ে ধমকাই, এগুলো তো নিউজে আসছে শত শত ভাই। এটা আমার ফারুক হাসানের বলা লাগে না, এটা গুগলে ফেসবুকে লিখলে চলে আসবে তারা কারা। তবু ফারুক হাসানের কাছে শুনতে চাই। এবার আমি একটু আপনার যারা করে তারাই। যে প্রশ্নটি করতে চাচ্ছিলাম, আপনাদের সঙ্গে আজকে মিটিং ছিল একটি রাজনৈতিক দলের, আমি নাম না বলে, সেই বিষয়ে আসলে কতদূর অগ্রগতি হলো? নির্বাচনের কথা যেহেতু আপনি বারবার বলছিলেন, মিটিং তো সবার সাথেই হয় আমাদের। সমঝোতা বা জোট কি বা আসন বিএনপির সাথে হয়, জামাতের সাথে হয়, ভাগাভাগি, এইটার কি অগ্রগতি হলো আসলে? আসন ভাগাভাগি বা এই বিষয়টা আসলে দেখেন, আমরা আগে বলেছি যে বিগত 54 বছর যে 12টি নির্বাচন হয়েছে, এই যে আসন ভাগাভাগি, তার মানে আগেকার রাজনীতির স্টাইলটা কীরকম ছিল নির্বাচন কেন্দ্রিক, যে বড় দলগুলো হচ্ছে রাজা, রাজার আসনে তারা বসে আছে, আর ছোট সব দল হচ্ছে প্রজা, তারা দয়া ভিক্ষা করে যে 2-4টা আসন দেবে ছোট দলগুলোকে, সেই 2, 4, 5, 10 আসন নিয়েই সন্তুষ্ট থেকে নমনমা করতে হবে তাদেরকে। এরকম একটা রাজনৈতিক সংস্কৃতি বিগত সময়ে ছিল। আমি একবার ক্লিয়ার করি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই জায়গাটাতে একটা পরিবর্তন আনতে হবে আমাদের। এই বড় দল যারা নিজেদেরকে দাবি করে, তারা যদি মনে করে যে আমরা 2-4 আসন ছেড়ে দিব, আমাদের দয়াই দেব, আর তারা একবারে বাবা জিন্দাবাদ করে একবারে আমাদের পিছনে দৌড়াবে, চাইছেন কেন তাদের কাছে আসলে? না, আমরা এর চাওয়া পাওয়ার বিষয় না। আমাদের কথা হচ্ছে, ধরেন নির্বাচন যেহেতু বিগত 12টি নির্বাচনে কোনো দলই এককভাবে করে নাই, সেটা বিএনপি বলেন বা অতীতে আওয়ামী লীগ ছিল, একাধিকবার আমরা দেখেছি যে সবাই কিন্তু জোটবদ্ধভাবে করেছে। তো আগামী নির্বাচনেও স্বভাবতই জোটবদ্ধভাবেই নির্বাচনটা হবে, সেটা সমঝোতার ভিত্তিতে হোক কিংবা আসন বিন্যাসের মধ্য দিয়ে হোক, দুইটা ফরম্যাট তো। কতদূর অগ্রগতি হয়েছে আসলে? এখন এই জায়গায় আমরা ধরেন যে জামাতের সাথে হবে না বিএনপির সাথে হবে, এখন এটা আমরা একবারে চূড়ান্ত না, সেটি এখনো চূড়ান্ত হয়নি। না, এটা বিএনপির সাথে আমাদের আলোচনা হয়েছে, জামাতের সাথে আমাদের আলোচনা হয়েছে, দরজা খোলা আছে। আমরা বিএনপিকে স্পষ্ট করে বলেছি যে আমরা শুধুমাত্র কয়েকটা আসনের বিনিময়ে বিএনপির সাথে যাব না। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, অনেকগুলো কারণ আছে। বিএনপিকে এই কারণগুলো আসলে আমাদের কাছে পরিষ্কার ব্যাখ্যা করতে হবে এবং নিশ্চয়তা দিতে হবে যে বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই স্পিরিটকে ধারণ করবে কিনা, গণভোটের মাধ্যমে যে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন হবে, এটা আসলে কতটুকু তারা বাস্তবায়ন করতে আসলে কমিটমেন্ট, মানে কমিটেড, প্রতিজ্ঞাবদ্ধ। হ্যাঁ, আরও বেশ কিছু বিষয় আছে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে খোলামেলা আলোচনা করেছি। জি, আপনার দীর্ঘ বক্তব্য শুনছিলাম আমরা। এ পর্যায়ে আমি ডক্টর আব্দুল মান্নানের কাছে আসতে চাই। মান্নান ভাই, আপনি ছিলেন আজকে যে প্রোগ্রামটি ছিল জামায়াত ইসলামী, সেখানে একটি কথা আমার লেগেছে কানে। জামায়াতের আমির সম্ভবত একটি কথা বলেছেন যে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। এই কথার মধ্যে দিয়ে কি আসলে হোক, মানে 12 তারিখে আমরা জানি যে তারিখ ঘোষণা আছে, তারপরে এই সংশয়ের জায়গার কিন্তু তিনি একজন প্রধান হিসেবে সেই সংশয়ের কথাটা বলে ফেলেছেন যে চাই ফেব্রুয়ারিতেই নির্বাচন হোক। কেন তিনি আসলে? আপনাকে ধন্যবাদ। দেখেন, জামাত ইসলামী বরাবরের মতোই মানে ফেব্রুয়ারি, রমজানের আগে পরে সুবিধাজনক সময়ে নির্বাচন করার পক্ষে ছিল এবং এই মানে সংস্কার, বিচার এবং নির্বাচনকে প্যারালাল করে দেখতে চেয়েছি। সেই জায়গায় এসে যখন এই তারিখ ঘোষণা হয়েছে, আমরা এটাকে ওয়েলকাম করেছি। এখন যারা ইনক্লুসিভের নামে রিফাইন আওয়ামী লীগ বা জাতীয় পার্টির দোসরদেরকে নিয়ে এসে মানে এখানে আমাদের যে 8 দলীয় জোটের যে উত্থান, এটাকে ঠেকাতে চাই, মূলত তারাই নির্বাচনকে ব্যাহত করতে চায়, পিছাতে চায়। বিএনপি আসলে কেন এই কাজটি করবে? এই যে আমি তো ক্লিয়ার করেই বললাম, যারা রিফাইন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিরকে যদি আলাদাভাবে নিয়ে আসে এখানে দাঁড় করাইতে পারে, তাহলে তারা মনে করে যে এখানে তাদের একটা পক্ষে আরও অনেক কিছু যাইতে পারে। এই যে দেশি বিদেশি আনুকূল্য এবং বিভিন্ন রকমের যে হিসাব নিকাশ আছে, রাজনৈতিক হিসাব নিকাশ, সেই জায়গাটা তারা যাওয়ার জন্য হয়তো নির্বাচন পিছানোর ষড়যন্ত্র তাদের থাকতে পারে। আপনি দেখেন বাংলাদেশের ইতিহাস কি বলবে। আপনি একজন, আমি অবশ্যই বাংলাদেশের, আমরা সবাই সিটিজেন, আপনি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, বাট আমিও একজন নাগরিক, আপনিও একজন নাগরিক। তো আমাদের ভোটার তালিকা হয়ে গেছে, আমাদের তফসিল হয়ে গেছে, এখন আপনি একজনকে এসে আবার কি করবেন? ভোটার করবেন, তারপরে হচ্ছে তাকে অনেকগুলো সুবিধা দিয়ে দিবেন, তাই না? এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো তো করতে হবে, তাদের দাবি থাকতে পারে। আমাদের কাছে এই যে ঘটনাচক্র যেগুলো
মানে পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই সমস্ত অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং প্রার্থীদেরকে মানে ভয়ভীতির সঞ্চার করানোর যে কালচার শুরু হয়েছে, এটার মাধ্যম দিয়ে মনে হচ্ছে যেন একটা গোষ্ঠী বাংলাদেশের নির্বাচনকে কি করতে চায়, তারা বাধাগ্রস্ত করতে চায়। সেটা যাতে বাধাগ্রস্ত না হয় সেই জন্য জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই, কেউ যেন এটাকে বাধাগ্রস্ত করতে না পারে। সবাই প্রস্তুতি নিয়ে কাজ করছে, মাঠে নেমেছে, আবার সবাই বলছে যে ওই পক্ষ নির্বাচন বাধাগ্রস্ত হ্যাঁ, করছে। দেখেন আজকে আমি আরেকটা কথা এখানে একটু বলতে চাই। দেখেন যে আজকে বিএনপির একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটা মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যারা উপস্থিত ছিলেন তারা ইতিপূর্বে যত মব ক্রিয়েট হয়েছে, সংগ্রাম অফিস থেকে যখন আবুল আসাদ সাহেবকে হেনস্থা করে মেরে টেনে হিস্ট্রে নিয়ে জেলখানায় মাসের পর মাস আটকা পড়ে গেছে, এটাকে মব ছিল না? কেউ কি একটা বিবৃতি দিয়েছিলেন? কোনো টেলিভিশন, কোনো জায়গা থেকে, কোনো থেকে কোথায় ছিলেন? তখন তো দেন নাই। সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, এখানে কেউ মব করে নাই। যে ফারুক ভাই স্পষ্ট করে বলেছেন, আপনি যখন বিচার করবেন না, বিচারহীনতার সংস্কৃতি যখন হবে, তখন তো মব সাধারণ জনগণ তৈরি। সাধারণ জনগণ, এখানে তো রাজনৈতিক দলের ইন্ধন বা ইনভলভমেন্ট নাই। এই জায়গাটায় দেখেন আজকে একে আজাদ সাহেবের মতন আওয়ামী লীগার, মানে যারা একবারে আওয়ামী লীগের নৌকা মার্কা ইলেকশন করেছে, তারাও আজকে বিএনপির তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ওয়েলকাম করতেছে। তো এই জায়গা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং জানা আছে। আবার দেখেন নির্বাচনের আগে আমানুল্লাহ আমান সাহেব, জাতীয় বিএনপির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি বলছেন মোল্লাপাড়ার কে, অমুক পাড়ার কে অমুক মার্কার সাথে যাচ্ছে সব লিস্ট করে রাখো, সব ধরা হবে, সব দেখা হবে। বিএনপি আদৌ আগামী দিনে হা ভোটের পক্ষে থাকবে না ভোটের পক্ষে থাকবে, এটা জাতির কাছে স্পষ্ট না। আমরা হা ভোটের পক্ষে কাজ করছি, স্পষ্ট করে বলছি, আমরা হা ভোটের পক্ষে কাজ করছি। বিএনপি কিসের পক্ষে কাজ করবে এটা ফারুক ভাই বলেছেন যে তারা আসলেই জুলাই সনদকে ধারণ করবে কি করবে না। জামাত ইসলামের আমির স্পষ্টভাবে বলেছেন আমরা 200 সিট পেলেও আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করব। বিএনপি সেখানে বলছে যে জামাত বাদে আমরা সবার সাথে কি করব, মানে সরকার গঠন করব বা আগামী দিনে আগাবো। আজকে আমি মনে করি যে সিইসির কিছু দুর্বলতা ছিল, তারা এই হত্যাকাণ্ডকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলে একটা মানে নিজেদের অবস্থানকে দুর্বল করেছে। 3 বাহিনীর প্রধানের সাথে আজকে যে মিটিং হয়েছে, আমরা আশাবাদী যে এই মিটিংয়ের মাধ্যম দিয়ে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে বাংলাদেশের সম্মানকে রক্ষা করতে হবে। আজকে আমাদের তো অনেক ধরনের বক্তব্য হয় এ দেশে, কিন্তু কয়েকদিন আগে আজকে সকালেই যে সুদানের শহীদ হওয়া যে দেশপ্রেমিক সেনা অফিসারদের যে আজকে দাফন এবং তাদের যে জানাজা হয়েছে, তা এই পুরো ইউনিটটাকে রক্ষার জন্য পাকিস্তানি আর্মিরা হেল্প করেছে। কয়টা পত্রিকা নিউজ করেছে, কয়টা পত্রিকা দিয়েছে। কাজেই আমরা বাংলাদেশের পররাষ্ট্র নীতি হচ্ছে কি, কেউ আমাদের শত্রু না, আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যাব, ন্যায্যতার ভিত্তিতে যাব, গোলামির ভিত্তিতে আমরা কারোর কাছে যাব না। এই গোলামির জায়গাকে আমাদেরকে কি করতে হবে। আজকে বাংলাদেশে যারা তিনটা নির্বাচনকে বৈধতা দিল, অবৈধ নির্বাচনকে যারা বৈধতা দিল, আগে ভাগে স্বীকৃতি দিল, তাদের কাছ থেকে কি আমাদের গণতন্ত্রের সবক নিতে হবে? যারা জাতীয় পার্টির নেতাদেরকে ডেকে নিয়ে যে এমন ফয়েজ দিয়ে দিল, তারা এই দেশে এসে বলে যে আমরা ভারতের অনুমতি ছাড়া আমরা কথাই বলতে পারবো না, ওদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার, ওরা ভারতে যে রাজনীতি করুক, ভারতে একটা রেজিস্ট্রেশন নেই, ভারতে যে যদি মোদির হাত পায়ে ধরে একটা রেজিস্ট্রেশন নিয়ে ওই দেশে যে রাজনীতি করুক, তাদের এই দেশে রাজনীতি করার দরকার কি? বাংলাদেশের মানুষ এই চেতনা বিক্রির রাজনীতিকে রিজেক্ট করে দিয়েছে। আগামী দিনে সেই একই চেতনা যে আমরা 71-এ দেখেছি অমুকদেরকে, 71 নিয়ে মানুষ আর দৌড়দৌড়ি করতে চায় না। বাংলাদেশের মানুষ এখন 26কে দেখতে চায়। 26-এর বাংলাদেশে আপনার চরিত্র কেমন, আপনি কি করতে চান, বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান, বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, সন্ত্রাস দুর্নীতি মাদক, এইগুলোকে আপনি কিভাবে মোকাবেলা করবেন সেটা মানুষ দেখতে চায়। আমি আপনার কাছে আপনার বক্তব্য শুনছিলাম। আমি ফারুক হাসানকে দিয়ে শেষ করতে চাই। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে উগ্র ভারতীয়দের দ্বারা আক্রমণের ঘটনায় দিল্লি যে ব্যাখ্যা দিয়েছে সেটি প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার। আসলে ভারত বাংলাদেশের সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে, কি দেখছেন আপনি, আসলে একটু আমাদেরকে বলবেন সংক্ষেপে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আজকে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের পক্ষ থেকে তাদের যে প্রেস নোটকে প্রত্যাখ্যান করা হচ্ছে, আমি স্যালুট জানাই। যে অন্ততপক্ষে এই 1.5 বছরের সরকার একটা মানে হ্যাডাম নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে। আজকে আমরা এর আগেও বরাবর বলেছি যে এখন ইন্ডিয়ার সাথে আমাদের কথা বলতে হবে চোখে চোখ রেখে। ইন্ডিয়ার সাথে আমরা ওই মাথা নত করে নম করে কথা বলার দিন শেষ। 5ই আগস্টের পরে ওই দিন আমরা বিতাড়িত হয়ে গেছে বাংলাদেশ থেকে, ওটা আউট।
এখন আমরা চোখে চোখ রেখে কথা বলবো। সেই চোখে চোখ রেখে কথা বলতে এই সরকারের বোধহয় 1.5 বছর সময় লাগলো আর কি, আজকে সেটা পেরেছে। দেখেন, ডিপ্লোম্যাটিক জোনে একটা নির্দিষ্ট এরিয়া আছে, সেই এরিয়ার মধ্যে আসলে যতই আন্দোলন সংগ্রাম হোক কাউকেই ঢুকতে দেওয়া হয় না। কিন্তু আমরা বরাবরই ইন্ডিয়াতে এর ব্যত্যয় দেখি, শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে, অন্যান্য কোনো দেশের ক্ষেত্রে না। ইন্ডিয়ার এগনিস্টে কিন্তু এই দক্ষিণ এশিয়ায় প্রত্যেকটা দেশে আন্দোলন হয়, মালদ্বীপ বলেন, ভুটান বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন। বাট আপনি কোনোদিন এরকম নিউজ দেখবেন না যে ইন্ডিয়ার ওই নেপাল দূতাবাস কিংবা ভুটান দূতাবাস কিংবা ওই মালদ্বীপের দূতাবাসে গিয়ে আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত আপনি দেখাতে পারবেন না। কিন্তু মাঝে মধ্যে আপনি দেখবেন যে আমাদের ওই আসামের এখানে উপ হাইকমিশন কিংবা কলকাতার উপ হাইকমিশন কিংবা বিভিন্ন জায়গায় আমাদের কনসুলেটগুলোতে গিয়ে ভারতীয়রা আক্রমণ করে হামলা চালায়। তার মানে এখানে পরিষ্কার যে ভারতের একটা নমনীয়তা আছে এই আক্রমণের পিছনে। ভারতের একটা ধরেন যে এখানে অলিখিত একটা এরকম নির্দেশনা আছে যে ওরাই চায় যে আক্রমণটা করুক, বাংলাদেশকে তারা একটা মেসেজ দিতে চায়। কি মেসেজ? যে বাংলাদেশ যে একটা স্বাধীন সার্বভৌম দেশ, এটা ইন্ডিয়া 71 পরবর্তী সময়ে চিন্তা করে নাই কোনোদিন, এটা ধারণা করে নাই, এটা মানতেও পারে নাই। ইভেন কয়েকদিন আগেও তো দেখলেন আমাদের মহান বিজয় দিবস, এই বিজয় দিবসের দিনে ভারতীয় প্রধানমন্ত্রী তিনি স্টেটমেন্ট দিয়েছেন এটা নাকি ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ ছিল। তো এই যে একটা অবস্থা, আমি বরাবরই বলে আসছি ভাই, এই মিথ আমাদের ভেঙে দিতে হবে। কি মিথ? যে 1971 সালে ভারত সহযোগিতা না করলে বাংলাদেশ স্বাধীন হতো না। এই কথাটা আংশিক সত্য। 1971 সালে ইন্ডিয়া আমাদের সহযোগিতা করেছে, এটা সত্য, তবে কতটুকু? এই যে লিমিটেশন, এই লিমিটেশনটা জনগণকে সঠিকভাবে জানাতে হবে। মানে আমি একবার 30 সেকেন্ডে, ইন্ডিয়া চেয়েছিল বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন হোক, আলাদা হয়ে যাক, কাট অফ হোক। মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ডিস্টেন্স যেহেতু 1500 কিলোমিটার ছিল, এই 1500 কিলোমিটারের যে ডিস্টেন্স এটা কাট অফ হয়ে যাক, এটা ইন্ডিয়া চেয়েছে। এই জন্য এই কাট অফ করতে গিয়ে যত ধরনের সহযোগিতা করা দরকার ইন্ডিয়া করেছে। কিন্তু এর পরের যে স্টেপ, যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক, বিশ্ব দরবারে মাথা উঁচু করুক, এটা আবার ইন্ডিয়া চাই নাই। ইন্ডিয়া চেয়েছে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হও আর আমাদের পেটে চলে আসো, এই জন্য ইন্ডিয়া সহযোগিতা করেছে। কিন্তু পরের অংশটা কোনো এক অজানা কারণে এই 54 বছরে যে সকল রাজনৈতিক দল ক্ষমতার চেয়ারে ছিল তারা জনগণের সামনে এটা পরিষ্কার করে নাই। এই জন্য এই 54 বছরে আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের সঠিক কোনো ইতিহাস আমরা পাই নাই। কেন? এই বিগত সময়ের বিএনপি আওয়ামী লীগ একাধিকবার ক্ষমতায় ছিল না, এরা একটা স্বাধীন ইতিহাস কমিশন গঠন করে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস কেন দিতে পারে নাই? এই ব্যর্থতাই দলগুলোকে নিতে হবে। কেন আমি এই প্রজন্মের একজন তরুণ হয়ে এই প্রশ্নটা করব যে আমার মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছে, কতজন রাজাকার ছিল, এই প্রশ্নটা কেন করব? কেন আমার সামনে দলিল নেই? জি, অনেক বড় প্রশ্ন আপনি করেছেন। আমি মানান ভাই সম্ভবত কিছু বলতে চাচ্ছিলেন, খুব সংক্ষেপে যদি আপনি বলতেন। আমি শেষ করতে চাই। দেখেন যে আজকের এই শোতে আমি শহীদ ওসমান হাদির পরিবারের প্রতি সমবেদনা জানাই। তার যে সত্য সন্তান 8 মাসের, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখেন, তাকে যেন হাদির চেয়ে আরো বড় করে এই দেশ এবং জাতির খেদমতে কবুল করেন। বাংলাদেশে যেন লক্ষ লক্ষ হাদির জন্ম হয়, সেই তাদের হাত ধরেই বাংলাদেশ সামনের দিনে ইনসাফের বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। ইনসাফের বাংলাদেশের কথা বলছিলেন, আমরাও সেটি চাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।